Hello viewers, Assalamu alaikum. This is Sadia Jahanjeen and welcome again my channel Learn with Jane. Today we will discuss about a term of literary theory and that name is The Order of Discourse written by Michel Foucault. মিশেল ফুকো তিনি বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী দার্শনিক এবং সমাজতাত্ত্বিকদের মধ্যে একজন ছিলেন। এবার আমরা জেনে নেব হোয়াট ইজ ডিসকোর্স অ্যান্ড হোয়াট ইজ দ্য অর্ডার অফ ডিসকোর্স। অ্যাকর্ডিং টু মিশেল ফুকো, ডিসকোর্স হচ্ছে কোনো সমাজে মানুষ কিভাবে কথা বলবে, কিভাবে জ্ঞান তৈরি করবে এবং কিভাবে তাদের সেই জ্ঞানসমূহ সামাজিক যে নিয়ম নীতি থাকবে সেগুলোর উপর আধিপত্য বিস্তার করবে বা তাদের ক্ষমতার সাথে যুক্ত থাকবে। এক কথায় এই ডিসকোর্স বলতে কোনো কথাবার্তাকে বোঝায় না, বরং ডিসকোর্স হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে মানুষ আসলেই চায় এবং মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য লড়াই করে। সো ইন ওয়ান লাইন আমরা বলতে পারি যে ডিসকোর্স হচ্ছে বক্তব্য, জ্ঞান এবং ক্ষমতা। এটির কোনো তথ্য নয়, বরং এটি একটি ক্ষমতার লড়াই এবং সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ার। শর্টকাট টেকনিকে আমরা বলতে পারি যে ডিসকোর্স মিন্স হোয়াট ইউ সে, অর্থাৎ তুমি যা বলো বা তোমার বক্তব্য। আর দ্য অর্ডার অফ ডিসকোর্স মিন্স হাউ ইউ আর অ্যালাউড টু সে ইট, অর্থাৎ তুমি কিভাবে বলার অনুমতি পাচ্ছ বা কোন নিয়মে তোমাকে বলতে হবে, সেটা হচ্ছে দ্য অর্ডার অফ ডিসকোর্স। আচ্ছা বলুন তো, সব কথাই কি ডিসকোর্স হতে পারে? একদমই না। আমরা জেনারেলি বা ক্যাজুয়ালি যে কথাগুলো বলি সেগুলো ডিসকোর্স না। ডিসকোর্স হচ্ছে একটা স্ট্রাকচার্ড কমিউনিকেশন। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে একজন পলিটিশিয়ান হয়তো কোনো একটা বক্তব্য দিচ্ছেন। পাশের একটি পিকচার আমরা দেখছি কোনো একজন প্রফেসর তার শিক্ষার্থীদেরকে কোনো একটা টার্ম বোঝাচ্ছেন বা কোনো একটা স্পিচ দিচ্ছেন। তার পাশে আমরা আরেকটা পিকচার দেখছি যে কোনো একটা নিউজ পেপার বা জার্নালিস্টের লেখা বোঝাচ্ছে। তো আমরা এতটুকু ধারণা করতে পারি যে ডিসকোর্সগুলো মিডিয়াম অনুযায়ী অর্থাৎ মাধ্যম অনুযায়ী ভিন্ন ভিন্ন রূপ নেয়। হতে পারে কখনো স্পিচ হিসেবে, কখনো লেকচার হিসেবে অথবা কোনো রাইটিংস হিসেবে। আর স্ক্রিনের এই এক্সাম্পলগুলোর প্রত্যেকটি হচ্ছে এক একটি ডিসকোর্স বা অর্গানাইজড কমিউনিকেশন, যেগুলো মানুষের মতামতকে প্রভাবিত করবে। আর এগুলো কোনো ক্যাজুয়াল কনভারসেশনের মধ্যে পড়বে না। এবার আমরা অর্ডার অফ ডিসকোর্সের কিছু এক্সাম্পল দেখব। সমাজে কিছু প্রতিষ্ঠিত ডিসকোর্স বা বক্তব্য থাকে যা নিয়ম এবং ক্ষমতার মধ্যে নির্ধারিত হয়। প্রতিটি প্রতিষ্ঠান বা ক্ষেত্র কিছু সত্য বা নিয়ম তৈরি করে আর মানুষ সেই নিয়ম অনুযায়ী কথাবার্তা বা যে কোনো কাজ করতে পারে। ফর এক্সাম্পল, এখানে আমরা চিত্রে দেখছি যে মেডিসিন আছে, ল আছে অ্যান্ড এডুকেশন আছে। এগুলো প্রত্যেকটাই এক একটা সেক্টর বা ক্ষেত্র। ফর এক্সাম্পল, সমাজের বিভিন্ন ধরনের চিকিৎসা প্রতিষ্ঠান, স্পেশালি সেখানকার ডাক্তাররা, মেডিকেল স্ট্যান্ডার্ডের লোকজনেরা নির্ধারণ করে যে কোন জিনিসটা খেলে আমাদের জন্য হেলদি হবে এবং কোনগুলো আমাদের জন্য আনহেলদি। অর্থাৎ এই মেডিসিনের জ্ঞান সমাজের স্বাস্থ্য সম্পর্কিত একটা সত্য বা একটা নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। সো আমরা সেগুলোকে মেডিসিনাল ডিসকোর্সের আওতায় ফেলতে পারি। ঠিক তেমনিভাবে আইন বা লিগ্যাল ডিসকোর্স বলতে আমাদেরকে আদালত, আইনজীবী নিয়ম নীতির মাধ্যমে আমাদের সমাজ ঠিক করে দেয় যে কোনটা লিগ্যাল এবং কোনটা ইলিগ্যাল বা অবৈধ। ঠিক তেমনিভাবে শিক্ষার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা নির্ধারণ করে যে কোনটা আমাদের জন্য নলেজেবল এবং কোনটা ইগনোরেন্ট বা যেটা আমরা বাদ দিতে পারবো খুব সহজেই। সো বলা যায় যে প্রতিটি ক্ষেত্রে বা প্রত্যেকটি প্রতিষ্ঠানই কোনটি সত্য, কোনটি করা উচিত, কোনটি আমাদের ইগনোর করা উচিত, এইসবের একটা ধারণা দেয়। আর আমাদের সমাজ এবং তার মানুষজনও সেই সেক্টরগুলো মেনে চলে। তো আমরা বলতেই পারি যে ডিসকোর্স হচ্ছে ক্ষমতা এবং নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কাজ করে সমাজে। দ্য অর্ডার অফ ডিসকোর্স নিয়ে ফুকো সর্বপ্রথম লেকচার প্রদান করেন 1970 সালে প্যারিসের কলেজ ডি ফ্রান্সে। এটি একটি একাডেমিক লেকচার ছিল যা পরবর্তীতে আর ইয়াং আনটাইং দ্য টেক্সট 1971 প্রকাশিত হয়। এর একটি হিস্টোরিক্যাল প্রেক্ষাপট রয়েছে, যেটা হচ্ছে 1968 সালের মে ইভেন্টস ইন ফ্রান্সে। তখন সামাজিক একটা অস্থিরতা দেখা যায়, যেখানে ছাত্ররা আন্দোলন করছে, শ্রমিকরা আন্দোলন করছে, এক ধরনের সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়েছিল। ঠিক তখনই ফুকো দেখেছিলেন কিভাবে ভাষা, ডিসকোর্স এবং জ্ঞান সামাজিক ক্ষমতা কাঠামোকে নিয়ন্ত্রণ করে। অ্যাকর্ডিং টু মিশেল ফুকো, ডিসকোর্স বা কোনো বিষয় নিয়ে কথা বলা বা লেখা কখনোই নিরপেক্ষ হতে পারে না। এটি সবসময় সমাজ, নিয়মকানুন এবং ক্ষমতার সাথে যুক্ত থাকে। সমাজ ডিসকোর্সের মাধ্যমে ঠিক করে যে কে কথা বলবে, কী বিষয়ে কথা বলবে এবং কোন জিনিসটাকে জ্ঞান হিসেবে মানা হবে এবং কোন ধারণাটা সত্য, বৈধ নাকি মিথ্যা। এবং ফুকো বলেন যে জ্ঞান এবং ক্ষমতা আলাদা না। কেউ যদি ডিসকোর্স বা বক্তব্য নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে অবশ্যই বাস্তবতাকেও নিয়ন্ত্রণ করতে পারবে। এরপর ফুকো যুক্তি দেন যে ক্ষমতা এবং জ্ঞানকে ভাগ করা যায় না। এই ডিসকোর্স নিয়ন্ত্রণ করাই হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক কর্তৃত্ব বজায় রাখার একটা মাধ্যম। অন্যভাবে বলতে গেলে বলা যায় যে এই ডিসকোর্সটা হচ্ছে
বক্তব্যের মাধ্যমে যখন তুমি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবে, তার মানে তুমি আসলে অর্থে বাস্তবতাকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর এই ধারণাটি তার এই বিখ্যাত বক্তৃতা দ্য অর্ডার অফ ডিসকোর্স 1970 সালের মূল ভিত্তি। ফুকো মনে করেন যে জ্ঞান এবং ক্ষমতা একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। যারা সমাজে ক্ষমতায় আছে তারা ডিসকোর্স নিয়ন্ত্রণের মাধ্যমে সেই সত্যকে নির্ধারণ করে। এর অর্থ সমাজে সকলে বক্তব্য দেওয়ার ক্ষমতা রাখে না বা সকলে সকল কথা উপস্থাপন করতে পারে না। সমাজের কাঠামো অনুযায়ী ঠিক করা হয় যে কোনটি বৈধ এবং কোনটি অবৈধ। ফুকো আইডেন্টিফাই করেন যে ডিসকোর্স নিয়ন্ত্রণের টোটাল 3টি প্রধান স্তর রয়েছে। 1 নাম্বার হচ্ছে এক্সটার্নাল প্রসিডিওর অফ এক্সক্লুশন অর কন্ট্রোল, অর্থাৎ বাহ্যিক নিয়ন্ত্রণের কিছু প্রক্রিয়া। দেন 2 নাম্বার হচ্ছে ইন্টারনাল প্রসিডিওর অফ ডিসিপ্লিন উইথ ডিসকোর্স অর কন্ট্রোল, অর্থাৎ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রক্রিয়া। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কন্ট্রোল অফ অ্যাক্সেস অর সোশ্যাল রেগুলেশন অফ পার্টিসিপেশন। এখন আমরা আলোচনা করব এক্সটার্নাল প্রসিডিওরস অফ কন্ট্রোল নিয়ে। এই প্রসিডিওরগুলোর মধ্যে রয়েছে প্রহিবিশন বা ট্যাবু, ডিভিশন বিটুইন রিজন অ্যান্ড ম্যাডনেস অ্যান্ড উইল টু ট্রুথ। ফুকোর মতে আমাদের সমাজে বর্জনের বা এক্সক্লুশন প্রক্রিয়াগুলো খুবই পরিচিত। আর এই এক্সটার্নাল কন্ট্রোল বা বাহ্যিক নিয়ন্ত্রণগুলো হচ্ছে ডিসকোর্সের বাহিরে থেকে বসানো নিয়ম, অর্থাৎ সমাজ কিছু কিছু বিষয় নিয়ে কথা বলা নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা বা প্রহিবিশনটা 3ভাবে কাজ করে। এর বিষয়গুলো হচ্ছে যেমন কোনো ধরনের সেক্সুয়ালিটি টাইপের কোনো টপিক, পলিটিক্যাল ইস্যু অ্যান্ড রিলিজিয়াস কোনো সমালোচনা। এইসব ব্যাপারে আমাদেরকে সমাজ থেকে বলা হয় যে এই ব্যাপারগুলো হচ্ছে একটু ট্যাবু টাইপের, এই ধরনের কথাবার্তা বলা বা ওইসব বিষয়ে কোনো কমেন্ট করা নিষিদ্ধ। এক কথায় বলা যায় যে সমাজ বিপজ্জনক ধারণা বা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে এই সকল টপিকে বা বিষয়ে কথা বলাকে নিয়ন্ত্রণ করে এই বাহ্যিক কন্ট্রোলের মাধ্যমে। নেক্সট এক্সটার্নাল প্রসিডিওর অফ কন্ট্রোলের মধ্যে রয়েছে ডিভিশন বিটুইন রিজন অ্যান্ড ম্যাডনেস, অর্থাৎ যুক্তি বনাম পাগলামি। এখানে আসলে বোঝাতে চেয়েছেন যে সমাজই ঠিক করে দেন যে কার বক্তব্য গ্রহণযোগ্য এবং কার বক্তব্য অগ্রহণযোগ্য। মিশেল ফুকো বলেন যে মধ্যযুগ থেকে পাগল মানুষকে এমন হিসেবে দেখানো হয়েছে যার বক্তব্য অন্যদের মতন গ্রহণযোগ্য নয় এবং তার কথা আইনগত প্রমাণ হিসেবেও অগ্রহণযোগ্য। আমাদের নেক্সট প্রসিডিওর কন্ট্রোল হচ্ছে উইল টু ট্রুথ, অর্থাৎ সত্যের ইচ্ছা। আমরা উইল টু ট্রুথ নিয়েই সবচেয়ে বেশি কম কথা বলি, কারণ সত্য নিজেই এই ইচ্ছাটিকে লুকিয়ে রাখে, কিন্তু সত্যের ভেতরেও ইচ্ছা এবং ক্ষমতা কাজ করে। এই উইল টু ট্রুথ শিক্ষা, বই, প্রকাশনা, লাইব্রেরি, গবেষণা প্রতিষ্ঠান এসবের মাধ্যমে শক্তিশালী হয়েছে। ফুকো মনে করেন যে ইতিহাসে যারা যারা এই সত্যের ইচ্ছা বা উইল টু ট্রুথকে প্রশ্ন করেছে তাদের কাজই আমরা মনে রেখেছি। এবার আমরা পড়ব ইটারনাল প্রসিডিওর অফ কন্ট্রোল, যেখানে 3টি ধাপ রয়েছে। 1 কমেন্টারি, অথর ফাংশন অ্যান্ড ডিসিপ্লিন। হোয়াট ইজ কমেন্টারি? ফুকোর মতে প্রতিটি সমাজে কোনো না কোনো ছোট বড় গল্প বা ন্যারেটিভ থাকে যেগুলোকে বারবার বলা হয়, পুনরাবৃত্তি করা হয় বা পরিবর্তিত করা হয়। কিছু কিছু নির্দিষ্ট টেক্সট বা কথা সংরক্ষণ করা হয় যদিও সেটা এর আগে বলা হয়েছে, কারণ মনে করা হয় ওই কথাগুলোর মধ্যে গোপন কোনো গভীর অর্থ রয়েছে। আর আমাদের সংস্কৃতিতেও সেই জাতীয় কিছু কমেন্টারি টেক্সট রয়েছে, যেমন ধর্মীয় টেক্সট, আইনি টেক্সট, সাহিত্য বা কোনো বৈজ্ঞানিক বিষয়াবলী। এই ধরনের ডিসকোর্সের কিছু স্তর থাকে। এক স্তর হচ্ছে দৈনন্দিন আমরা যে কথাগুলো বলি সেগুলো বলা মাত্রই হারিয়ে যায়, এবং আরেকটি স্তর হচ্ছে এমন কিছু বক্তব্য যা বারবার বলা হয় এবং নতুন ডিসকোর্স তৈরি করা হয়। অবশ্যই এই স্তরগুলো স্থির নয়, এগুলো যে কোনো সময় হারিয়েও যেতে পারে। অর্থাৎ কোনো কোনো গুরুত্বপূর্ণ লেখা এরকম আছে যেগুলো পাণ্ডুলিপি হারিয়ে গেছে, কিন্তু সেগুলো টিকা বা কমেন্টারি রয়েছে যেগুলো একসময় বারবার ব্যবহারের কারণে সেগুলো মূল লেখায় পরিণত হয়েছে। তো আমরা বলতেই পারি যে এই টিকা বা কমেন্টারি নতুন কিছু বলার চেষ্টা করে এবং একই সাথে মূল লেখার কথাগুলোকে পুনরাবৃত্তি করে। এটি একই সাথে বক্তব্য বা ডিসকোর্সকে সংরক্ষণ এবং সম্প্রসারণ, অর্থাৎ প্রিজার্ভ অ্যান্ড এক্সপ্যান্ড দুটোই করে। এরপর ফুকো অথরকে নিয়ে ডিসকাস করেন এবং তিনি বলেন যে অথর মানে শুধু লেখক বা ব্যক্তি লেখককে বোঝায় না, বরং এটি ডিসকোর্স বা বক্তব্যকে একত্রিত করার একটি নীতি হিসেবে কাজ করে। পাশাপাশি ফুকো মনে করেন যে সব ডিসকোর্স অথরের উপর নির্ভর করে না। যেমন দৈনন্দিন আমরা যে কনভারসেশন করি, যে চুক্তি করি এবং টেকনিক্যাল যে সকল নির্দেশনা আছে সেই সবে অথরের অতটা গুরুত্ব নেই। বাট সাহিত্য, দর্শন, বিজ্ঞান এইসবের ক্ষেত্রে অথর খুবই গুরুত্বপূর্ণ। ফুকোর মতে মধ্যযুগে অথর অনেক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করতো সায়েন্সের ক্ষেত্রে, বাট 17 শতকের পর থেকে অথরদের গুরুত্ব সায়েন্সের ক্ষেত্রে কমে গেছে। সায়েন্সের ক্ষেত্রে অথরের গুরুত্ব কমে গেলেও সাহিত্যের ক্ষেত্রে অথরের গুরুত্ব অনেক বেড়ে গেছে।
ফুকো বলেন যে এখনকার সময় লেখা যে কোনো একটা লেখা কোথা থেকে এসেছে, কে লিখেছে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ লেখক তার টেক্সটকে একত্রিত করবে এবং তার লেখনের মধ্যে যে অন্তর্নিহিত অর্থ রয়েছে সেটাকে বিশ্লেষণ করবেন এবং বাস্তবতার সাথে কানেক্ট করবেন। এবার আমরা জানবো আমাদের নেক্সট ধাপ ডিসিপ্লিন সম্পর্কে। ডিসিপ্লিন বা শাস্ত্র অথর এবং কমেন্টারি নীতির সাথে একদম ভিন্ন। এটি অথরের মতো নির্দিষ্ট ব্যক্তির উপর নির্ভর করে না, বরং অ্যানোনমাস বা নামহীন একটা সিস্টেম তৈরি করে যা যে কেউ ব্যবহার করতে পারবে। ডিসিপ্লিন এই প্রক্রিয়াটি কমেন্টারির একেবারে বিরোধী, কারণ এখানে লক্ষ্য থাকে নতুন বক্তব্য তৈরি করা এবং পূর্বের অর্থকে পুনরুদ্ধার করা বা পুনরাবৃত্তি করা নয়, বরং ডিসিপ্লিন থাকতে হলে নতুন প্রস্তাবনার মাধ্যমে একটা সম্ভাবনা থাকতে হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে 17 শতকের শেষের দিকে যখন বোটানি বা উদ্ভিদবিদ্যার উপর কোনো ধরনের বক্তব্য দিতে হতো, তখন একজন স্টুডেন্টকে কি করতে হতো, উদ্ভিদের দৃশ্যমান গঠন, তাদের মধ্যে মিল অমিল, রস প্রক্রিয়ার উপর আলোচনা করতে হতো বা কাজ করতে হতো। কিন্তু বর্তমানে 19 শতকে এসে মেডিকেল টার্ম বা মেডিকেল ডিসকোর্সের উপর কোনো বক্তব্য দেওয়ার জন্য ফাংশনাল বা ফিজিওলজিক্যাল ধারণাটা ব্যবহার করতে হয়। তো আমরা বুঝতে পারলাম যে কমেন্টারি এবং অথরের যে ধারণাটা সেটা এই ডিসিপ্লিনে কোনো কাজে লাগবে না, কারণ ডিসিপ্লিন হচ্ছে নিয়ম নীতি, যেটা হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন হবে এবং একটি রুল বেসড এটা বক্তব্য দিতে হবে এবং যার একটা গঠন থাকবে। আর এই শৃঙ্খলাবদ্ধ জ্ঞান বা ডিসিপ্লিনই নির্ধারণ করবে যে বিষয়টি বৈধ কিনা বা কোন পদ্ধতি ব্যবহার করা হবে, কোন ভাষা ব্যবহার করা হবে বিভিন্ন ধরনের সেক্টরে, অর্থাৎ বিজ্ঞান, চিকিৎসা, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান এইসবের ক্ষেত্রে। শুধু সত্য বললেই হবে না, শৃঙ্খলা নিয়মও মানতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব কন্ট্রোল থ্রু অ্যাক্সেস নিয়ে, যেখানে রিচুয়ালস, সোসাইটিজ অফ ডিসকোর্স, ডক্ট্রিন অ্যান্ড এডুকেশনাল সিস্টেম অন্তর্ভুক্ত। অ্যাকর্ডিং টু মিশেল ফুকো, রিচুয়াল হচ্ছে কে কথা বলতে পারবে, কিভাবে কথা বলতে হবে, কোন পরিস্থিতিতে কথা বলা যাবে বা সেই কথার কতটুকু প্রভাব পড়বে, সেটাই হচ্ছে রিচুয়াল। এক কথায় রিচুয়াল সমাজে কথা বলা বা বক্তব্যের নিয়ম এবং সীমাটাকে নির্ধারণ করে দেয়। সোসাইটিজ অফ ডিসকোর্স হচ্ছে ফুকোর ডিসকোর্স নিয়ন্ত্রণের একটি উপায়, যা সহজভাবে বলতে গেলে একটি বিশেষ গোষ্ঠী বা প্রতিষ্ঠান যে নির্দিষ্ট ধরনের জ্ঞান বা কথা নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করে এবং সেটাকে সীমিতভাবে ছড়িয়ে দেয়। এক কথায় আমরা যদি ইজিলি বলতে চাই তাহলে বলা যায় যে এটি হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে সব মানুষ সব ধরনের কথা বলতে পারে না বা সব ধরনের জ্ঞান অর্জন করতে পারে না। সোসাইটিজ অফ ডিসকোর্স বোঝানোর জন্য ফুকো কিছু উদাহরণ ব্যবহার করেছেন এবং উদাহরণ হিসেবে তিনি প্রাচীন কবিতা আবৃত্তিকারী দলদেরকে বুঝিয়েছিলেন, যেখানে কবিতা শুধুমাত্র সেই দলের মধ্যে শোনা হতো বা বলা যেত। বাহির থেকে কেউ এসে কবিতা শিখতে পারতো না বা বলতেও পারতো না। ঠিক তেমনিভাবে মিশেল ফুকো প্রাচীনকালের যে আবৃত্তিকারী দল ছিল তাদের সাথে বর্তমানের যে বই প্রকাশনা ব্যবস্থা বা একাডেমিক জার্নালরা রয়েছে তাদের সাথে কম্পেয়ার করেন এবং বলেন যে বই বা গবেষণা প্রকাশও হয় একটি নিয়ন্ত্রিত পদ্ধতিতে, যেখানে কেউ চাইলেই সহজভাবে লেখা প্রকাশ করতে পারে না। সো আমরা বলতেই পারি যে সোসাইটিজ অফ ডিসকোর্স সমাজে জ্ঞান এবং ক্ষমতা বিতরণের একটি নিয়ন্ত্রণ পদ্ধতি, যেটা সকলের জন্য উন্মুক্ত নয়। নেক্সট আমরা জানবো মিশেল ফুকোর আরও একটি বক্তব্য নিয়ন্ত্রণের উপায়, যার নাম হচ্ছে ডক্ট্রিন। ফুকোর মতে ডক্ট্রিন বা মতবাদ হচ্ছে এমন একটি বিশ্বাস ব্যবস্থা যা ঠিক করে দেয় মানুষ কি বিশ্বাস করবে, কি বলবে এবং কিভাবে চিন্তা করবে। সহজভাবে বলতে গেলে ডক্ট্রিন মানে হচ্ছে এমন এক ধরনের চিন্তা বা বিশ্বাস যেটা মানতে সকলকে বাধ্য করা হয়। এটি শুধুমাত্র জ্ঞান বা ধারণাকেই নিয়ন্ত্রণ করে না, বরং মানুষের কথা বলা এবং চিন্তা করাকেও নিয়ন্ত্রণ করে। ফর এক্সাম্পল, যে ধারণা বা জ্ঞান সমাজের বিরুদ্ধে যায় সেটা হচ্ছে হেরেসি বা বিধর্মিতা, এবং যেটি সমাজ কর্তৃক গৃহীত বা গ্রহণযোগ্য সেটা হচ্ছে অর্থোডক্সি। আর ডক্ট্রিন মানুষকে নির্দিষ্টভাবে কথা বলতে বাধ্য করে আর নির্দিষ্ট গোষ্ঠীই ঠিক করে দেয় যে কোন কথাটা বলা যাবে। তো এগেইন আমরা বলতে পারি যে ডক্ট্রিন হচ্ছে সমাজের বানানো নিয়ম যা মানুষ ও জ্ঞান দুইটাকেই নিয়ন্ত্রণ করে। আশা করি আপনাদের ডক্ট্রিনের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবার আমরা জেনে নেব এডুকেশন সিস্টেম সম্পর্কে, যেটাকেও মিশেল ফুকো ডিসকোর্স বা বক্তব্যের একটা নিয়ন্ত্রণের উপায় বলে মনে করেন। মিশেল ফুকো বোঝাতে চান যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে শুধু জ্ঞান শেখানোর জন্য নয়, বরং শিক্ষা ব্যবস্থাটা নিজেই ঠিক করে নেয় যে কারা জ্ঞান পাবে বা জ্ঞান অর্জন করতে পারবে আর কে জ্ঞান অর্জন করতে পারবে না। সহজভাবে বাস্তবিক উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে একজন শিক্ষিত মানুষ যতটুকু কথা বলার এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগ পায়, একজন অশিক্ষিত বা কম শিক্ষিত মানুষ সেই সুযোগটা বা কথা বলার স্পেসটা কম পায়।
এর মাধ্যমে আমরা বলতেই পারি যে এডুকেশন সিস্টেমটাও সমাজে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য বা পাওয়ার স্ট্রাকচার বজায় রাখতে সাহায্য করে। আর আপনারা জেনে খুশি হবেন যে আমরা মাত্র যেই স্টেজগুলো কমপ্লিট করলাম, এক্সটার্নাল প্রসিডিওর্স অফ কন্ট্রোল, ইন্টারনাল প্রসিডিওর্স অফ কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল থ্রু অ্যাক্সেস, এটা যদি আপনি ভালো মতন কমপ্লিট করতে পারেন, দেন হোপফুলি ইউ উইল বি এবল টু আনসার দ্য কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন ভেরি ইজিলি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। স্টে হ্যাপি। আল্লাহ হাফেজ।